এখন আমরা যদি বলি সংস্কার টংস্কার প্রয়োজন নাই, নির্বাচন নির্বাচন, ভাই নির্বাচন এর আগেও 12 বার হয়েছে। এই 12 বার নির্বাচন হয়ে আলটিমেটলি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পেরেছি? বাংলাদেশের অবস্থান আজকে কোথায়? এই প্রশ্ন করলে কিন্তু আমাদের সামনে সেই উত্তরগুলো একবারে চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি, অবশ্যই প্রয়োজনীয় যে সংস্কার, এই সংস্কারগুলো করতেই হবে। আজকে আমরা মৃত ব্যক্তির ভোটের কথা শুনি, মানে এটা একটা আজব একটা কারবার বাংলাদেশে বিগত সময়ে তারা নিয়ে আসছে, যাতে ভবিষ্যতে মৃত মানুষ ভোট দিতে না পারে, একজনের ভোট আরেকজন না দিতে পারে, ভোট কেন্দ্রে দখল বাণিজ্য যাতে না চলে, এই সব দূরীকরণের জন্য এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যাতে প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সে তার নেতা নির্বাচিত করতে পারে। এতটুকু সংস্কার যদি না করা হয়, তাহলে আলটিমেটলি এই যে 2000 ছাত্র জনতা জীবন দিলেন, এটা একবারেই বৃথা, একবারেই বৃথা, এটা হতে পারে না। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, প্রয়োজনীয় সংস্কারগুলো অতি দ্রুত করে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগিয়ে যায়। প্রথম যে বিষয়টি, আসলে আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এটি নিয়ে আসলে বিস্তর আলোচনা বা বিস্তর প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা আসলে যেটা বরাবরই বলে আসছি, বিশেষ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বার্তা একবারই স্পষ্ট, আগে সংস্কার তারপরেই নির্বাচন। তবে সেই সংস্কারের কথা বলে আমরা যদি আবার বছরের পর বছর ডিলে করার কিংবা দীর্ঘসূত্রিতা তৈরি করার চিন্তা করি, সেটাও আবার কাম্য হবে না। তবে প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো করেই আমরা একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আমরা একমত এবং গণ অধিকার পরিষদ সেটা চাই। নিরপেক্ষতা হারাবে কিংবা আবার নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা অনুভব হতে পারে, এ বিষয়ে আমরা একবারই স্পষ্ট করে কথা বলছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার আমাদেরই সরকার, আমরাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে নিয়ে আসছি। সুতরাং এই সরকারকে বিতর্কিত করা, এই সরকারকে মানে একবারেই নেতিবাচক একটা অবস্থানে নিয়ে যাওয়া, এটা আলটিমেটলি আমাদের কারোর জন্যই কাম্য হবে না। এই জায়গায় আমরা মনে করি এই সরকারকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং সেই বিতর্কিত করার চেষ্টা করা হলে এটা আসলে একটা অশুভ লক্ষণ বলে আমরা মনে করি। আসছি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, কারো গোলামি করার জন্য আমরা স্বাধীন হই নাই। সুতরাং বাংলাদেশ প্রত্যেকটি তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক গড়তে চাই, রাখতে চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, সাম্যতার ভিত্তিতে। ওই দাস আর প্রভুর সম্পর্ক বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। কেউ যদি মনে করে তারা বাংলাদেশের প্রভু আর আমরা তাদের দাস, এই রাজত্ব এই বাংলাদেশের মাটিতে, এই বাংলাদেশের জমিনে এদেশের জনগণ আর কখনোই হতে দেবে না। ইতিপূর্বে বিগত যে সরকার ছিল, তারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেছিল। আমরা ওই স্বামী স্ত্রীর সম্পর্ক করতে চাই না এবং এটা হতেও দিব না ইনশাআল্লাহ। তাই বাংলাদেশ এবং ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের আয়তন বেশি হতে পারে, জনসংখ্যা বেশি হতে পারে, হোয়াট এভার, আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এদেশে 20 কোটি জনগণ বসবাস করে। সুতরাং আমাদের 20 কোটি জনগণের ভিতরে যে রক্ত, যে রক্তের স্পিরিট, যে দেশপ্রেম, এটা তাদের 150 কোটি চাইতেও বেশি। সুতরাং ভারত যদি মনে করে যে আমরা বাংলাদেশকে যা ইচ্ছা তাই করব, ওটা আর এদেশে চলবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিশেষ করে বিএসএফ, যে আমাদের বর্ডারে মানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, আমাদের বিজিবি কিন্তু প্রতিহত করেছে এবং এক পর্যায়ে বিএসএফ ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এই যে আজকে বিজিবির যে ভূমিকা, বিজিবির যে সাহস, যে বীরত্ব, এটা দেখার একমাত্র সুযোগ হয়েছে এই বিপ্লবের পরবর্তী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের কারণেই। বিগত 16-17 বছরে কিন্তু এরকম সাহস তো দূরে থাক, আমরা দেখেছি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিড়ালের ভূমিকায় লিপ্ত ছিল। ভারত নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করত, কিন্তু বাংলাদেশ একটা ন্যূনতম প্রতিবাদ করার দুঃসাহস দেখায় নাই। আর আজকে তারা কিন্তু একটা খুঁটি পর্যন্ত গাড়তে পারছে না।